ওকে, দেখেন আমাদের সাবজেক্টে আমরা ফার্স্ট ক্লাসে বলেছিলাম যে অ্যানালিটিক মেকানিক্স CE 1101। মেকানিক্সের বাংলা মিনিং মানে হচ্ছে বলবিদ্যা, ফোর্স, ফোর্স রিলেটেড। মেকানিক্সের বাংলা হচ্ছে বলবিদ্যা। আমরা এখানে ফোর্স নিয়ে মূলত পড়াশোনা করব মেকানিক্সে। আর যদি আমরা বইয়ের ভাষায় বলি যে মেকানিক্স কাকে বলা হয়, যে মেকানিক্স মে বি ডিফাইন্ড অ্যাজ দ্য ফিজিক্যাল সায়েন্স হুইচ ডিসক্রাইবস and predicts the condition of rest or motion of bodies under the action of force system. একটা বডি রেস্টে থাকুক অথবা মোশনে থাকুক, ফোর্স অ্যাপ্লাই করার পরে রেস্ট আর মোশনের যে চেঞ্জ ফোর্স সিস্টেমের মাধ্যমে যে ডেসক্রাইব করবে, যে ফিজিক্যাল সায়েন্সের যে পার্টটা, সেটাকে আমরা মেকানিক্স বলতেছি। ইন আদার ওয়ার্ডস, হোয়ার দেয়ার ইজ মোশন অর ফোর্স দেয়ার ইজ মেকানিক্স। যেখানে ফোর্স থাকবে অথবা মোশন থাকবে সেখানেই মেকানিক্স। ঠিক আছে, মেকানিক্স আমরা কেন স্টাডি করব? হোয়াই আর স্টাডি মেকানিক্স? দিস স্ট্রাকচার ইজ দ্য বেসিক অর গ্রাউন্ড ওয়ার্ক ফর ফার্দার স্টাডি ইন দ্য ডিজাইন অ্যান্ড অ্যানালাইসিস অফ স্ট্রাকচার। যেটা আমি অনেকবার বলেছি যে আমাদের এই সাবজেক্টটা ফিউচার যত স্ট্রাকচার রিলেটেড সাবজেক্ট পড়বো আমরা, ডিজাইন অ্যান্ড অ্যানালাইসিস, সেটার বেসিক হচ্ছে এটা, একদম বেস লেভেল, একদম যেটা ফাউন্ডেশন, সেটা হচ্ছে এই সাবজেক্টটা। এবং প্রথম কয়েকটা ক্লাস তো খুব ইম্পর্টেন্ট। প্রথম কয়েকটা ক্লাস যদি কেউ মিস করে, না বুঝতে পারে, তাহলে সে অধিকাংশ ক্ষেত্রে বুঝতে অনেক কষ্ট হয়ে যাবে। সেজন্য খুব আন্তরিকতার সাথে একটু অ্যাটেনশন নিয়ে একটু বোঝার চেষ্টা করবেন। একদম বেসিক জিনিস, একদম প্লাস মাইনাস টাইপের জিনিস এখানে আমরা দেখবো একদম প্রথম কয়েকটা ক্লাসে। সেজন্য আমি আশা করবো সবাই একটু আন্তরিকতার সাথে খেয়াল করবেন। তো এটা ছিল মেকানিক্স। মেকানিক্স মানে ফিজিক্যাল সায়েন্সের একটা পার্ট, যেখানে কোনো বস্তু যদি মোশন অথবা রেস্টে তার যে কন্ডিশন হবে, তার ডেসক্রাইব যে ফোর্স সিস্টেমের মাধ্যমে, এইটাই আর কি। আর কেন পড়বো আমরা, এটা একদম বেস লেভেল ফর ফার্দার ডিজাইন এন্ড অ্যানালাইসিস। ঠিক আছে, মেকানিক্সের অনেক ব্রাঞ্চ আছে, ক্লাসিফিকেশন আছে, টাইপস আছে। জেনারেলি ইঞ্জিনিয়ারিং মেকানিক্সকে দুই ভাগে ভাগ করা হয়। একটা মেকানিক্স অফ সলিড, সলিড মেকানিক্স আমরা বলি, সংক্ষেপে এসএম বলা হয়। আর একটা হচ্ছে মেকানিক্স অফ ফ্লুইড, ফ্লুইড মেকানিক্স, এফএম বলা হয় সংক্ষেপে। মেকানিক্স অফ সলিড আমরা পড়বো মেকানিক্স অফ রিজিড বডিজ, মেকানিক্স অফ ডিফর্মেবল বডিজ। একটা বডি রিজিড, হ্যাঁ, একটা ডিফর্মেবল, মুভ করতে পারে, এই দুইটা বডির উপরে যে মেকানিক্স, বলবিদ্যা। মেকানিক্স আমি প্রথম বলছি, মেকানিক্স মিন্স হচ্ছে বলবিদ্যা। ঠিক আছে, আর মেকানিক্স অফ রিজিড বডি বা দুই প্রকার, একটা হচ্ছে স্ট্যাটিক্স, ডাইনামিক্স। রিজিড বডি বাট স্ট্যাটিক মানে স্থির অবস্থায় আছে, আবার ডাইনামিক্স মোশন, এটা হতে পারে। আমরা মূলত আমাদের মেকানিক্সের দুটো পার্ট, মূলত এই স্ট্যাটিক্স আর ডাইনামিক্স, এই দুটো পার্ট মিলে আমাদের সাবজেক্টটা, আমাদের কোর্সটা, স্ট্যাটিক্স এন্ড ডাইনামিক্স। স্ট্যাটিক্স এন্ড ডাইনামিক্স, ডাইনামিক্স পার্টটা মেইনলি মেকানিক্যাল ইঞ্জিনিয়াররা বেশি এমফেসিস দিয়ে পড়ে, ওদের বেশি দরকার হয়। আমরা মেইনলি স্ট্যাটিক্সটা পড়বো, পাশাপাশি কিছুটা ডাইনামিক্স দেখবো। ঠিক আছে, আবার ডাইনামিক্স আবার দুই ভাগে ভাগ করা আছে, কাইনেমেটিক্স, কাইনেটিক্স। আপনারা গতিবিদ্যার নাম শুনছেন তাই না? হ্যাঁ, গতিবিদ্যার নাম শুনছেন, কাইনেমেটিক্স অথবা কাইনেটিক্স। কাইনেমেটিক্স কাকে বলে পরে আসতেছি। আর ডিফর্মেবল বডিজ এর মধ্যে আছে থিওরি অফ ইলাস্টিসিটি আর থিওরি অফ প্লাস্টিসিটি। ইলাস্টিসিটি প্লাস্টিসিটি কাকে বলে আমরা ধীরে ধীরে দেখব। আর ফ্লুইড মেকানিক্স এর মধ্যে আসলে অনেক ধরনের ফ্লুইড আছে, আইডিয়াল ফ্লুইড, ভিসকাস ফ্লুইড, ইনকম্প্রেসিবল ফ্লুইড, আইডিয়াল ফ্লুইড, ভিসকাস ফ্লুইড, ইনকম্প্রেসিবল ফ্লুইড, এগুলো আমরা ফ্লুইড মেকানিক্স এর ডিটেইলস দেখব। আমি সংক্ষেপে বলি, আইডিয়াল ফ্লুইড হচ্ছে যে ফ্লুইডের টেম্পারেচার, প্রেসার, ভিসকোসিটি, এভরিথিং মোটামুটি আইডিয়াল থাকবে। হ্যাঁ, সারফেস টেনশন, এগুলো সবই একদম স্ট্যান্ডার্ড, আইডিয়াল। হ্যাঁ, রিয়েল কি বলে স্ট্যান্ডার্ড যেটা থাকবে সেটা আইডিয়াল ফ্লুইড বলা হয়। ভিসকাস ফ্লুইড, ইনকম্প্রেসিবল ফ্লুইড, আইডিয়াল ফ্লুইড আসলে নেচারে পাওয়া প্রায় অসম্ভব। ন্যাচারালি আমার প্রত্যেকটা ফ্লুইডের টেম্পারেচার, প্রেসার, স্ট্যান্ডার্ড টেম্পারেচার, স্ট্যান্ডার্ড প্রেসার, এগুলো সারফেস টেনশন স্ট্যান্ডার্ড, এগুলো কিন্তু থাকে না, তাই না? সেজন্য একটা আইডিয়াল ফ্লুইড আছে রিয়েল ফ্লুইড, মূলত আমাদের নেচারে এটা রিয়েল ফ্লুইড। এখনই মনে পড়ুক এটার কথা। আইডিয়াল ফ্লুইড আসলে
সবকিছু স্ট্যান্ডার্ড থাকবে, তো রিয়েলি ন্যাচারালি এটা প্রায় সম্ভব আর কি। ঠিক আছে, এই মুট করতে বলছি, মুট করে দিচ্ছি। সবাইকে ভিডিও অন করতে বলছিলাম, কেউ ভিডিও অন করেন নাই, প্লিজ ভিডিও অন করেন। হ্যাঁ, আর এই যে থিওরিগুলা আমি যেগুলো বলতেছি এগুলো লেখার দরকার নেই। হ্যাঁ, এগুলো খাতায় লেখার দরকার নেই। আমি যে প্রবলেমগুলো দেখবো, যখন প্রবলেম শুরু করব, প্রবলেমের যে ফর্মুলাগুলা, তখন যখন থেকে আমি বলবো লেখা শুরু করেন, তখন লেখা শুরু করবেন, এখন লেখার দরকার নেই। হ্যাঁ, যেহেতু পিডিএফটা আমি দিয়ে দিব, সব লেখা তুলতে গেলে আপনার সময় অনেক হয়ে যাবে আর কি। তো এই লেখাগুলো তোলার দরকার নেই, এখন শুধু টুকটাক শোনেন আর কি, বোঝার চেষ্টা করেন এটা। এখন আমি বলছিলাম যে আমাদের আসলে মেইন কনসার্ন হচ্ছে এই স্ট্যাটিক্স আর ডাইনামিক্স পার্টটা। স্ট্যাটিক্স মানে স্থির অবস্থা, ডাইনামিক্স মানে মোশন, মোশন অবস্থায় যে বডি। তো স্ট্যাটিক্স কাকে বলা হয়, যেটা বললাম যে স্ট্যাটিক্স ডিলিং উইথ দ্য ইকুইলিব্রিয়াম অফ এ রিজিড বডি অ্যাট রেস্ট। একটা রিজিড বডি যদি স্থির অবস্থা থাকে, আমরা সেইটা নিয়ে ডিল করব। স্ট্যাটিক্স সেটা নিয়ে ডিল করে। এখানে একটা টার্ম আছে ইকুইলিব্রিয়াম। ইকুইলিব্রিয়াম বাংলা কি, কে বলতে পারবে? সাম্য অবস্থা। তো ইকুইলিব্রিয়াম কাকে বলা হয়, ইকুইলিব্রিয়াম কন্ডিশন কি, সেটা আমাদের একটা টার্ম আছে, আমরা বলবো ইকুইলিব্রিয়াম কাকে বলা হয়, ইকুইলিব্রিয়াম কন্ডিশনটা কি। তো স্ট্যাটিক্সটা হচ্ছে একটা রিজিড বডি, স্থির অবস্থায় যে রিজিড বডি, সেটাকে নিয়ে স্ট্যাটিক্স ডিল করবে। আর ডাইনামিক্স হচ্ছে রিজিড বডি ইন মোশন, ডাইনামিক্স ডিলিং উইথ এ রিজিড বডি ইন মোশন। ঠিক আছে, না বুঝতে পারলে কোশ্চেন করবেন। এরপর আমি যেহেতু বলতেছি আমরা স্ট্যাটিক্সের ডাইনামিক্স নিয়ে দেখবো, তো এখানে বলা আছে ডাইনামিক্সটা দুই ভাগে বিভক্ত, কাইনেমেটিক্স, কাইনেটিক্স, দুটি অর্থই গতিবিদ্যা। কাইনেটিক্সটা হচ্ছে স্টাডি অফ ফোর্সেস অ্যাক্টিং অন এ বডি। আমরা একটা বডিতে ফোর্স অ্যাপ্লাই করলেন, ঠিক আছে, তারপরে এর কি ফিলিংসটা মানে ইয়েটা টেন্সটা এটা আমরা বের করবো আর কি। আর কাইনেমেটিক্সটা হচ্ছে এই যে স্টাডি অফ মোশন, সাপোজ আপনি ভেলোসিটি বের করবেন, অ্যাক্সিলারেশন বের করবেন, ফোর্স অ্যাপ্লাই করার পরে তার যে নেচারটা, যে ভেলোসিটি, অ্যাক্সিলারেশন, ডিসপ্লেসমেন্ট, এগুলা যে স্টাডি বের করবো সেটাকে বলা হয় কাইনেমেটিক্স। দুটি অর্থে গতিবিদ্যা। ঠিক আছে, সরি। এখন আসেন ফোর্স কাকে বলা হয়, কে বলতে পারো ফোর্স কাকে বলা হয়? দেখি একজন বলেন তো, ফোর্স কাকে বলা হয়? আমি যে কোনো একজনকে শুনতে যাচ্ছি, ফোর্স কাকে বলা হয় বলেন তো কেউ একজন। কই, কেউ একজন বলেন ফোর্স কাকে বলা হয়? জানি না স্যার। ফোর্স কাকে বলে জানেন না? কেউ জানেন না? বল কাকে বলে কেউ জানেন না? স্যার মানে কোনো কিছুতে যদি ধাক্কা দেওয়া হয় এবং তার যদি স্মরণ ঘটে তাহলে ওটাকে ফোর্স বলে স্যার। আপনারা এভাবে পড়ছিলেন, অন্য কেউ বলতে পারবে? দেখি অন্য কেউ বলতে পারে কিনা সুন্দর করে। বল তো সবাই পড়ে আসছেন, সবাই সিভিল কিংবা এনভায়রনমেন্ট ব্যাকগ্রাউন্ড না, বা আর্কিটেক্ট ব্যাকগ্রাউন্ড না? যে কেউ একজন বলেন বল কাকে বলা হয়? সবাই তো ডিপ্লোমা ইঞ্জিনিয়ার নাকি? আচ্ছা, কেউ কথা বলতেছে না, দেখি নাম ধরে ধরে বলি। প্রথম নাম কার আছে দেখি। জয় ডাক্তার, আপনি বলেন দেখি বল কাকে বলা হয়, বলতে পারবে? জি স্যার বলছি, কোন বস্তুর ফোর্স কাকে বলা হয়? কোন বস্তুর উপর বাহ্যিকভাবে যে চাপ প্রয়োগ করা হয় তাকেই মনে হয়। কামরুল? স্যার বাহ্যিক বলের ফলে যদি কোনো স্মরণ ঘটে তাহলে তাকে বল বলে। আচ্ছা আচ্ছা, আমি একটা কঠিন বস্তুকে, স্থির বস্তুকে আমি মানে প্রেসার দিচ্ছি, বাট সে সরতেছে না, স্মরণ ঘটতেছে না, তাহলে আমার এটাকে বল বলা হবে না? না স্যার, স্মরণ হওয়া লাগবে তো। স্মরণ হলে সেটা বল। জি স্যার। আচ্ছা আচ্ছা, অন্য কেউ বলে। আচ্ছা মার্কাস, আপনার নামটা কি? আপনার নামটা ফুল লেখেন, এই ইয়ে নামটা নাই, রিয়েল নামটা লেখেন। স্যার আমার নামই মার্কাস স্যার। আপনার নাম মার্কাস, গ্রেট, জি স্যার। সমস্যা নাই।
আচ্ছা, তাহলে যে বললেন যে বল হতে গেলে সেটাকে স্মরণ করতে হবে, সরতে হবে, মুভ করতে হবে। আমি একটা প্লেয়ারকে ধাক্কা দিচ্ছি কিন্তু সে সরতেছে না, বাট আমি এই যে প্রেসারটা ক্রিয়েট করতেছি এটাকে বল বলা হবে না, তাই? স্যার এফ সমান এম এ, মানে ভর, ভর আর ত্বরণ এটা তো থাকতে হবে স্যার। হ্যাঁ, তো ভর আর ত্বরণ, ত্বরণ কাকে বলা হয়? যাই হোক, ফোর্স আপনারা যা ডিপ্লোমা পেপার খুঁজে বের করে দেখবেন, ঠিক আছে, যে ফোর্স কাকে বলা হয়। ফোর্সটা আমি একটু বলি, দেখবেন আপনারা যারা এসএসসি পাস করে আসছেন সবাই সায়েন্স থেকে, তো কিংবা সায়েন্স না হলেও সমস্যা নেই, আপনারা পড়ছেন কি যে যা কোনো গতিশীল বস্তুকে স্থির করে কিংবা কোনো স্থির বস্তুকে গতিশীল করে, মনে পড়ে? দেখেন তো, এরকম জি পড়ছেন না? স্যার, এবার মনে পড়ছে যা স্যার। গতিশীল বস্তুকে স্থির করে, স্থির বস্তুকে মানে গতিশীল বস্তুকে স্থির করে, সেটা কি বলা হয়? এটাকে বল বলা হয়। এটাই বল বলা হয়। মনে পড়ছে সবার? জি স্যার, এবার মনে পড়ছে। তাহলে ফোর্স মে বি ডিফাইন্ড অ্যাজ এনি অ্যাকশন that tends to change the state of rest or motion. রেস্ট থেকে মানে এখানে কি বলছে যে tends to change the state of rest or motion. মোশন রেস্ট হতে পারে, রেস্ট মোশন হতে পারে, স্থির বস্তু গতিশীল হতে পারে, গতিশীল বস্তু স্থির হতে পারে, সেটা কি বলা হবে? ফোর্স বলা হবে। মনে থাকবে সবার? মনে থাকবে সবার? জি স্যার। রেসপন্স করবেন, হ্যাঁ রেসপন্স করবেন। তো এই ফোর্স দেখেন, আমরা মেকানিক্স পড়তেছি, এমনকি আমরা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার কমপ্লিট করে আসছি, বাট ফোর্সের সঙ্গেটা আমাদের ভালো করে মনে নেই। তো আমাদের যেহেতু টেকনিক্যাল পার্সন, আমাদের সবকিছু মোটামুটি যেগুলো বেসিক এগুলো মনে রাখতে হবে। আমি লজ্জায় পড়ে যাব কোনো জায়গায় ভাইবা দিতে গেলে কিংবা নিজের কাছেও। তাহলে ফোর্স কাকে বলা হয়? যে এনি অ্যাকশন দ্যাট টেন্ডস টু চেঞ্জ দ্য রেস্ট অর মোশন অফ এ বডি টু হুইচ ইট অ্যাপ্লাইড। কোনো একটা বডির উপরে, স্থির বস্তুর উপরে যা প্রয়োগ করলে গতিশীল হয়, গতিশীল বস্তু স্থির হয়, সেটাকে ফোর্স বলা হয়। ফোর্স কয়েক প্রকার, আর ফোর্সের মেইনলি আমার চারটা ক্যারেক্টারিস্টিক্স আছে ফোর্সের। এ ফোর্স হ্যাজ ফলোইং বেসিক ক্যারেক্টারিস্টিক্স। কি কি? ফোর্স একটা মান থাকবে, একটা মান থাকবে না, যেটা 10 নিউটন, 10 কিলো নিউটন, 10 কি, একেবারে ম্যাগনিটিউড একটা মান থাকতে হবে। ইংলিশে কি বলা হয়? ম্যাগনিটিউড, ঠিক আছে? আমার সাথে রেসপন্স করবেন দুই একজন। কি বললাম? ফোর্সের কি থাকতে হবে? ম্যাগনিটিউড থাকতে হবে, ক্যারেক্টারিস্টিক ম্যাগনিটিউড থাকবে। ম্যাগনিটিউড মানে কি? মান। ডিরেকশন থাকবে, ডিরেকশন, কোন দিকে বল প্রয়োগ করতেছি। পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন, একটা নির্দিষ্ট পয়েন্ট থাকবে। লাইন অফ অ্যাকশন, যেমন ফোর্সের লাইনটা কোন দিকে, এক্স বরাবর না ওয়াই বরাবর না জেড বরাবর, কোন দিকে আমার লাইন অফ মানে ফোর্সের ডিরেকশনটা, ডিরেকশন, লাইন অফ অ্যাকশন, এইগুলো বেসিক ক্যারেক্টারিস্টিক থাকবে। আমি যদি একটা এক্সাম্পলের মাধ্যমে বুঝাই এই চারটা জিনিস, যে ফোর্সের ম্যাগনিটিউড, ডিরেকশন, পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন আর লাইন অফ অ্যাকশন কাকে বলা হয়। সাপোজ দেখেন, এই একটা ডায়াগ্রাম দেখাচ্ছি, ঠিক আছে, যে 4 কিলো নিউটন একটা ফোর্স, এফ সমান সমান 4 কিলো নিউটন, এটা কোন দিকে কাজ করতেছে দেখেন, এ একটা পয়েন্ট, এই যে লাইনটা হরিজন্টাল একটা লাইন, এফটা কাজ করতেছে এই যে এ বি বরাবর কত ডিগ্রি অ্যাঙ্গেলে? 40 ডিগ্রি, 40 ডিগ্রি। হ্যাঁ, তাহলে এখন দেখেন এখানে ম্যাগনিটিউড কত? 4 কিলো নিউটন। আর ডিরেকশন কোন দিকে? এ বি বরাবর, মানে হরিজন্টাল সাথে 40 ডিগ্রি, এ বি বরাবর, এটা হচ্ছে ডিরেকশন। লাইন অফ অ্যাকশন কোন দিকে? ডিরেকশনটা হচ্ছে এ বি সাথে 40 ডিগ্রি। আর লাইন অফ অ্যাকশন কি? এই যে এফ ফোর্সটার লাইন অফ অ্যাকশন কি? এ বি বরাবর, তাই না? ইয়েস স্যার। ঠিক আছে। আর পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন মানে কি? কোন পয়েন্টে অ্যাপ্লিকেশন হচ্ছে? এই যে সি, ইয়াটা সি পয়েন্টে অ্যাপ্লিকেশন হচ্ছে, ঠিক আছে। Yes, sir. That is for the force shown in figure below. Magnitude of force is 4 kilonewton. Direction 40 degree. With the horizontal in fourth quadrant. আমরা জানি চারটা অক্ষ আছে, এই যে x x অক্ষ, x y অক্ষ, মনে পড়ে? Yes, sir. y x অক্ষ, y y অক্ষ। এই x x অক্ষ কি দুটাই x প্লাস, এই পাশে x y অক্ষ x মাইনাস কিন্তু y প্লাস, তাই না? মনে পড়ে? Yes, sir. তাহলে আমাদের এটা কোন অক্ষে আছে? ফোর্থ কোয়াড্রেন্টে আছে, ঠিক আছে। আর পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন ইজ সি, সি পয়েন্টে অ্যাপ্লিকেশন, এই পয়েন্টে আমার ফোর্সটা অ্যাপ্লাই করা হচ্ছে। আর লাইন অফ অ্যাকশন কি? এ বি বরাবর, ঠিক আছে। এটা হচ্ছে ফোর্সের বেসিক চারটে ক্রাইটেরিয়া।
এখন আসেন ফোর্স সিস্টেম, টাইপস অফ ফোর্স। ফোর্স কত প্রকার? জেনারেলি আমরা ব্রডলি দুই ভাগে ভাগ করা হয়, একটা কোপ্লানার ফোর্স, একটা হচ্ছে নন কোপ্লানার ফোর্স। কোপ্লানার ফোর্স কাকে বলা হয়? যে সবগুলো ফোর্স একই সমতলে, একে বলা হয় যে একতলীয় বল। হ্যাঁ, বাংলাদেশে একতলীয় বল, একই তলে যে ফোর্সগুলো কাজ করবে সেকে বলে কোপ্লানার ফোর্স। আর নন কোপ্লানার ফোর্স ডিফারেন্ট প্লেনে হতে পারে, ডিফারেন্ট সমতলে হতে পারে, ডিফারেন্ট তলে হতে পারে। কোপ্লানার ফোর্স এর কয়েক প্রকার আছে: কোলিনিয়ার ফোর্স সিস্টেম, প্যারালাল ফোর্স সিস্টেম, কনকারেন্ট ফোর্স সিস্টেম, নন কনকারেন্ট। আর নন কোপ্লানার মধ্যে প্যারালাল, কনকারেন্ট, নন কনকারেন্ট হতে পারে। আমরা দেখবো এক এক করে, ঠিক আছে? আমরা ফার্স্ট কোপ্লানার ফোর্স সিস্টেম, আমি যেটা বললাম যে কোপ্লানার ফোর্স কাকে বলা হয়, যে একই তলে when কাজ the করবে। line of action when the line of action of a set of forces lie in a single plane is called coplanar force system. সমস্ত ফোর্সের লাইন অফ অ্যাকশন গুলো একটা তলে, সিঙ্গেল প্লেনে, সেটাকে কি বলবো আমরা? কোপ্লানার ফোর্স সিস্টেম। ঠিক আছে? এগুলো আমাদের খুব বেসিক, এগুলো মনে রাখতে হবে আজীবন। ঠিক আছে? তো সেজন্য প্লিজ কাইন্ডলি সবাই একটু অ্যাটেন্টিভলি বোঝার চেষ্টা করবেন। দেখবেন প্রত্যেকটা পিকচার দেওয়া আছে, কখনো ভুলবেন না। ঠিক আছে? আজীবন মনে থাকবে ফোর্স কাকে বলা হয়, এই ফোর্স সিস্টেমটা কখনোই ভুলবেন না। আমরা কিছুক্ষণ পরেই আমরা ম্যাথমেটিক্সে চলে যাব, যেগুলো আমাদের পরবর্তীতে লাগবে। তার আগে থিওরিটিক্যাল এই টুকটাক আমাদের জানতে হবে। তাহলে কোপ্লানার ফোর্স সিস্টেম বোঝা গেছে যে সব ফোর্সের লাইন অফ অ্যাকশন গুলো একটা প্লেনে থাকবে, সেটাকে বলে কোপ্লানার ফোর্স সিস্টেম। তার নন কোপ্লানার ফোর্স সিস্টেম কাকে বলা হয়? এর উল্টোটা, এর ডিফারেন্ট প্লেনে হতে পারে, বিভিন্ন তলে থাকবে। ঠিক আছে? লাইন অফ অ্যাকশন গুলো। তো এই ফোর্স সিস্টেম গুলো যেমন F1, F2, F3, F4, F5 এগুলো কি একটা তলে আছে, সেজন্য আমরা কি বলছি? কোপ্লানার ফোর্স সিস্টেম। আর নন কোপ্লানার ফোর্সটা উল্টা। দেখেন, কিউ ফোর্সটা এই তলে, পি ফোর্সটা ওই দিকে, এস ফোর্সটা ওই দিকে, লাইন অফ অ্যাকশন, এটাকে বলা হবে নন কোপ্লানার ফোর্স সিস্টেম। ওকে? জি স্যার। এই শুধু দুই একজনই সংকেত দিচ্ছে, অন্যরা কোথায়? অন্যরা তো কিছু বলতেছে না। যাক, সমস্যা নেই। এখন হচ্ছে কোলিনিয়ার ফোর্স সিস্টেম। স্যার সবাই আছে সম্ভবত। হ্যাঁ, কোলিনিয়ার ফোর্স সিস্টেম মানে রৈখিক। কাকে বলা হয়? when the line of action of all forces of a system act along the same line of action, সব ফোর্সগুলো একই লাইন বরাবর থাকবে। এটা নেসেসারি না যে একই দিকে থাকতে হবে, বাট লাইন অফ অ্যাকশন একই বরাবর থাকলে সেই ফোর্স সিস্টেমগুলো কি বলবো? কোলিনিয়ার ফোর্স সিস্টেম। ঠিক আছে? দেখেন এখানে তিনটা ফোর্স দেওয়া আছে, P1, P2, P3। P1 আর P2 দেখেন সবগুলো লাইন অফ অ্যাকশন কি একটা লাইন বরাবর না? ইয়েস স্যার। তাহলে P1, P2, P3 হচ্ছে ইয়েস স্যার। কোলিনিয়ার ফোর্স সিস্টেম। এটা একদিকে হতে পারে, ডাজন্ট নেসেসারি উল্টা দিকে হতে পারে। ঠিক আছে? কোলিনিয়ার ফোর্স সিস্টেম। এখন আসলে যে প্যারালাল ফোর্স সিস্টেম, আমরা বুঝতেছি প্যারালাল ফোর্স মানে কি? প্রত্যেকটা লাইন অফ অ্যাকশন কি প্যারালাল হতে হবে, ঠিক আছে? সমান্তরাল হতে হবে। সে ডিরেকশন ভিন্ন দিকে হতে পারে, নট প্রবলেম। তাহলে প্যারালাল, এগুলোকে বলে প্যারালাল ফোর্স সিস্টেম। কনকারেন্ট ফোর্স সিস্টেম কাকে বলা হয়? কনকারেন্ট ফোর্স সিস্টেম। কনকারেন্ট ফোর্স সিস্টেম কাকে বলা হয়? The line of বলতেছে the line of action of all forces at the point of concurrency, মানে লাইন অফ অ্যাকশন যে দিকে হোক না কেন, যে তলে হোক না কেন, কিন্তু একটা পয়েন্টে মিলিত হবে, মিট করবে। তাহলে সেই ফোর্স সিস্টেমগুলোকে আমরা বলবো কি? কনকারেন্ট ফোর্স সিস্টেম। আমাদের এই মানে প্রথম চ্যাপ্টারটার নামই আছে কনকারেন্ট ফোর্স সিস্টেম। ঠিক আছে? The line of action of all forces meet at the point of concurrency. Concurrent force may or may not be coplanar. Coplanar হতে পারে, নন কোপ্লানার হতে পারে। ঠিক আছে? তাহলে কি কনকারেন্ট ফোর্স সিস্টেম বোঝা গেছে? এখন আমি যদি বলি নন কনকারেন্ট ফোর্স সিস্টেম কাকে বলা হয়? একই বিন্দুতে মিলিত হবে, ঠিক একই আছে? বিন্দুতে মিলিত হবে। নন কনকারেন্ট ফোর্স সিস্টেম কাকে বলা হয়? তাহলে তার বিপরীতটা হবে যে বিভিন্ন, জি জি, একই বিন্দুতে মিলিত হবে না, মানে একই বিন্দুতে মিলিত হবে না। ইয়েস, সেটাকে আমরা বলবো নন কনকারেন্ট ফোর্স সিস্টেম। ওকে, তো এই যে এতটুকু যা পড়ানো হলো, কারো কোনো কোশ্চেন আছে কিনা এর মধ্যে? আমরা ফার্স্টে কি দেখেছি যে মেকানিক্স কাকে বলা হয়, ইঞ্জিনিয়ারিং মেকানিক্সের ক্লাসিফিকেশন, স্ট্যাটিক্স, ডাইনামিক্স, আর এই ফোর্স সিস্টেম, টাইপস অফ ফোর্স সিস্টেম, এগুলো আমরা ডেফিনিশন দেখলাম। এর মধ্যে কারো কোনো কোশ্চেন আছে কিনা, যে কেউ কথা বুঝতে পারেন না, এরকম আছেন কিনা? কেউ থাকলে অবশ্যই বলতে হবে, লজ্জা পাওয়া, ভয় পাওয়ার কিচ্ছু নাই।
প্লিজ। আর কোনো কোশ্চেন আছে? না স্যার আপাতত নাই, আর পিডিএফটা পড়ে যদি থাকে স্যার নেক্সট ক্লাসে এখন কোনো বলবো কোশ্চেন স্যার। আছে কিনা? এখন কোনো কোশ্চেন? ওকে, তাহলে আমরা প্রসিড করতে পারি, তাই তো? জি স্যার। সব এখন খুব গুরুত্বপূর্ণ আমরা কিছু জিনিসে যাব যেগুলো আমাদের খুবই বেসিক, যে কোনো ধরনের ক্যালকুলেশন, যে কোনো ধরনের সবকিছু বেসিক হচ্ছে এটা। টার্মটা হচ্ছে কম্পোনেন্টস এন্ড রেজাল্টেন্টস। ওই ফোর সিস্টেমের কম্পোনেন্টস এন্ড রেজাল্টেন্টস। কম্পোনেন্টস মানে কি? উপাদান। রেজাল্টেন্টস মানে লব্ধি। ঠিক আছে, লব্ধি বল। কম্পোনেন্টস কাকে বলা হয় দেখেন, আমাদের ডিজাইনে লাগবে, মানে আমাদের কম্পিউটারে লাগবে একটা আছে কি হরিজন্টাল কম্পোনেন্ট, যেটা ভার্টিক্যালের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করবে। হরিজন্টাল দেখতে এরকম, হরিজন্টাল কম্পোনেন্ট। একটা হচ্ছে ভার্টিক্যাল কম্পোনেন্ট, ঠিক আছে, এরপর ভি দ্বারা প্রকাশ করা হয়। হরিজন্টাল কম্পোনেন্টকে এইচ দ্বারা প্রকাশ করা হয়। আর একটা হচ্ছে ইনক্লাইন কম্পোনেন্ট, এইরকম দেখতে। বোঝা গেছে? যেটা আপনার ডিপ্লোমাতে পড়ে আসছেন যে আনুভূমিক উপাংশ আর কি উলম্ব উপাংশ, মনে পড়ে? আর হচ্ছে তির্যক উপাংশ, এভাবে পড়ছেন না? জি স্যার। আপনাদের বইগুলো দেখে বসছিল, বাট আমরা এখন থেকে ইংলিশটা ব্যবহার করব। কি? একটা হচ্ছে হরিজন্টাল কম্পোনেন্ট, ভার্টিক্যাল কম্পোনেন্ট, আর একটা কি ভার্টিক্যাল ইনক্লাইন কম্পোনেন্ট। দেখতে এরকম, ঠিক আছে, মনে থাকবে? ভার্টিক্যালটাকে আমরা ভি দ্বারা প্রকাশ করতেছি, হরিজন্টালটাকে এইচ দ্বারা প্রকাশ করতেছি। আর একটা জিনিস, আমাদের কিন্তু ফোর্সের সবকিছু কি, ফোর্স, ওয়েট, লোড, এর সবকিছুরই কিন্তু ভেক্টর। ভেক্টর কাকে বলা হয় মনে আছে? ভেক্টর রাশি, স্কেলার রাশি, মনে পড়ে? ভেক্টর মানে কি? যার দিকও থাকবে, কি থাকবে, মানও থাকবে, তাই কি বলা হয়? ভেক্টর। আমাদের ভেক্টর রাশি। অল ফোর্সেস আর কি ভেক্টরস, প্রত্যেকটার মানও থাকবে, দিকও থাকবে। ওকে। আর ফোর্সের ইউনিট কি? জেনারেল নিউটন আছে, পাউন্ড আছে। পাউন্ড মানে এলবি দ্বারা পাউন্ডকে প্রকাশ করা হয়, এলবি দ্বারা পাউন্ডকে প্রকাশ করা হয়, ঠিক আছে, এলবি দ্বারা পাউন্ডকে প্রকাশ করা হয়। আবার অনেক ক্ষেত্রে এই যে চিহ্নটা এটা দ্বারাও প্রকাশ করা হয়। আমরা জানি 1 কিলো নিউটন সমান সমান 1000 নিউটন। 1000 নিউটন। আবার 1 কিপ সমান সমান 1000 পাউন্ড। এই মুট করেন যারা এখানে ডিস্টার্বিং, প্লিজ। কই গেল? দেখেন, আবার 1 কিপ সমান সমান 1000 পাউন্ড। 1 কিপকে কিপ দ্বারা প্রকাশ করা হয়, 1 কে দ্বারা প্রকাশ করা হয়। 1 কিপ সমান সমান 1000 পাউন্ড। 1 কিপ সমান সমান 1000 পাউন্ড। 1 মেগা নিউটন মানে কি 10 টু দি 6 নিউটন। মেগা মানে 10 টু দি 6, ন্যানো মানে 10 টু দি 9, ঠিক আছে? টেনশন ফোর্সকে এরভাবে দেখানো হয়, সবসময় বাইরের দিকে, তীর চিহ্নটা বাইরের দিকে থাকবে। মানে একটা বস্তু এটা বাইরের দিকে, যেটা এটা কি বলা হবে? টেনশন ফোর্স। আর একটা বস্তু ভিতরের দিকে, এটা কি বলা হবে? তীর চিহ্নটা কম্প্রেশন। টেনশন, কম্প্রেশন। আমরা ডিজাইন, আমরা সাধারণত প্রবলেমগুলো করার ক্ষেত্রে টেনশনকে পজিটিভ ধরবো, কম্প্রেশনকে নেগেটিভ ধরবো। আপনি ইচ্ছা মতো যে কোনো ধরতে পারেন, বাট আমরা সুবিধার জন্য এটা ধরে নিব আর কি, ঠিক আছে? এখন আসেন যেটা এই যে ইনক্লাইন, যে আমাদের কম্পোনেন্টটা, একটা ইনক্লাইন কম্পোনেন্টের দুইটা কম্পোনেন্ট থাকে, একটা ভার্টিক্যাল কম্পোনেন্ট, একটা হরিজন্টাল, একটা আনুভূমিক উপাংশ, একটা উল্লম্ব উপাংশ। এটা কিভাবে আসবে? এটা আমরা দেখবো এখন। কম্পোনেন্টস অফ ইনক্লাইন ফোর্স, ইনক্লাইন ফোর্সের কম্পোনেন্ট কিভাবে বের করতে হয়। দেখেন, একটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, আর একটা এফ ফোর্স। এফ ফোর্সটা এক্স অ্যাক্সিসের সাথে কত অ্যাঙ্গেলে আছে? থিটা অ্যাঙ্গেলে আছে, ঠিক আছে? আমরা কি বললাম যে প্রত্যেকটা ইনক্লাইন ফোর্সের দুইটা কম্পোনেন্ট থাকবে, একটা হরিজন্টাল, একটা ভার্টিক্যাল। মানে সবসময় ইনক্লাইনকে আপনাকে স্ট্রেট করতে হবে, সোজা করতে হবে। ইনক্লাইনকে একবার সোজা করতে হবে, মানে একবার এই হরিজন্টাল করতে হবে, একবার ভার্টিক্যাল করতে হবে। এটাকে আমরা কিভাবে করব? খুব ভালো করে মনে রাখেন, খুব ভালো করে মনে রাখেন যে অ্যাক্সিসের সাথে থিটা থাকবে, অ্যাঙ্গেল থাকবে,
সেটাকে আমরা বলবো cos থিটা। যেমন f cos থিটা x কম্পোনেন্ট। x কম্পোনেন্ট কি বলতেছি আমরা এখানে? f cos cos theta থিটা, যার সাথে যে অ্যাক্সিসের সঙ্গে থিটা থাকবে, অ্যাঙ্গেল থাকবে, সেটাকে আমরা, সেই কম্পোনেন্টকে আমরা cos থিটা ধরবো। তাহলে কি f cos থিটা, আর বাকিটা মানে ভার্টিক্যাল কম্পোনেন্ট, মানে বাকি এখানে বাকি যে কম্পোনেন্ট থাকবে সেটাকে আমরা sin থিটা ধরবো। ঠিক আছে? ঠিক আছে? yes sir তো সাপোজ যদি মনে yes করেন sir এই এখানে যদি y অ্যাক্সিসের সাথে থিটা থাকতো, তাহলে y কম্পোনেন্ট কি হতো? f cos থিটা। আর তখন x কম্পোনেন্ট কি হতো? cos f sin f থিটা। cos theta অনেকের মধ্যে একটা ভুল ধারণা আছে, f sin theta অনেকের মধ্যে একটা ভুল ধারণা আছে, যেটা আপনাদের মধ্যে থাকতে পারে, যে তারা সবসময় মনে করে যে ভূমির সাথে যেটা থাকবে সেটাই cos থিটা। অনেকে এটা মনে করে যে ভূমি সবসময় cos থিটা হবে, বাট এটা নিয়ম না। নিয়ম হচ্ছে যার সঙ্গে অ্যাঙ্গেল থাকবে সেটা cos থিটা, যার সঙ্গে অ্যাঙ্গেল থাকবে সেটা cos থিটা। ঠিক আছে? এটা আজীবন মনে রাখবেন, আজীবন মনে রাখবেন, যার সাথে অ্যাঙ্গেল তার সাথে সেটা হচ্ছে cos থিটা। তাহলে আমাদের যে ইনক্লাইন ফোর্স F, এই যে ফোর্সটা ইনক্লাইন ফোর্স, তাহলে এর x কম্পোনেন্ট কি? F cos থিটা। y কম্পোনেন্ট কি? f sin theta x কম্পোনেন্ট মানে কি? হরিজন্টাল কম্পোনেন্ট। y কম্পোনেন্ট মানে কি? ভার্টিক্যাল vertical কম্পোনেন্ট। ঠিক আছে? তাহলে এই sin থিটা cos থিটা কখনো ভুলবেন? না স্যার কখনো ভুলবেন না। আমার আমার ভার্টিক্যালের সাথেও অ্যাঙ্গেল থাকতে পারে, 30 ডিগ্রি 20 ডিগ্রি থাকতে পারে, বাকি যার সাথে অ্যাঙ্গেল থাকবে সেটা cos থিটা, আর বাকিটা sin থিটা। ঠিক আছে? খুব Yes, করে sir. এটা মনে রাখবেন যেন কখনো না ভুলেন। ব্যাস, এবার আসি। এবার দেখেন, এটা তো ছিল ভার্টিক্যাল, হরিজন্টালের সাথে অ্যাঙ্গেলটা ছিল। আমরা সুবিধার জন্য আমি আবার দেখিয়েছি। দেখেন ভার্টিক্যালের সাথে থিটা আছে। তাহলে এখন x কম্পোনেন্ট কত হবে? একজন বলেন তো, এই ফিগারের x কম্পোনেন্ট কত হবে? একজন বলেন। x হবে হচ্ছে f sin থিটা। x কম্পোনেন্ট, তাই তো? f জি sin স্যার। থিটা। আর y কম্পোনেন্ট? f cos থিটা। সবাই কি একমত? সবাই কি একমত? জি স্যার। ওকে, তা আমরা বুঝতে পারছি। এখন আসেন, নেক্সট আসেন। তাহলে এই অ্যাঙ্গেল থেকেও আমি এই ইনক্লাইন ফোর্সের এক্স কম্পোনেন্ট মানে হরিজন্টাল কম্পোনেন্ট, ভার্টিক্যাল কম্পোনেন্ট বের করতে পারবো। যদি কোনো ইনক্লাইন ফোর্সের সাথে অ্যাঙ্গেল না দেওয়া থাকে, তখন আমি কিভাবে বের করব? যদি অ্যাঙ্গেল না দিয়ে স্লোপ দেওয়া থাকে, যদি অ্যাঙ্গেল না দিয়ে স্লোপ দেওয়া থাকবে, দেখবেন অনেক অঙ্কে দেওয়া থাকে এরকম এরকম ইনক্লাইন ফোর্স, আর এখানে 3, এখানে 4 দেওয়া আছে, এখানে 2, এখানে 3 দেওয়া আছে। আছে না এরকম? আছে। তাহলে সেক্ষেত্রে আমি মানে এক্স কম্পোনেন্ট, দ্যাট মিন্স হরিজন্টাল কম্পোনেন্ট অথবা ভার্টিক্যাল কম্পোনেন্ট কিভাবে বের করব? এখানে আমরা একটা জিনিস মনে রাখবো, একটা জিনিস মনে রাখবো। দেখেন এই যে ইনক্লাইন ফোর্স, এর স্লোপ যেটা, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, মানে এটা লম্ব, এটা কি? এটা কি? ভূমি আর এটা কি? অতিভুজ, তাই না? তো আমি যদি ভূমি জানি, লম্ব জানি, তাহলে অতিভুজ কত হবে? পিথাগোরাসের উপপাদ্য অনুসারে রুট ওভার ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। তাহলে এখানে অতিভুজের মান কত হবে? রুট ওভার এ স্কয়ার প্লাস b square এ স্কয়ার প্লাস b square বি স্কয়ার। ঠিক আছে? তাহলে যদি কোনো ইনক্লাইন ফোর্সের অ্যাঙ্গেল না দেওয়া থাকে, থিটা দেওয়া না থাকে, যদি স্লোপ দেওয়া থাকে, তাহলে প্রথম কাজ হচ্ছে আমাকে এই অতিভুজটা বের করে নিতে হবে, ওই স্লোপের অতিভুজটা বের করে নিতে হবে। স্লোপ কাকে বলা হয়? এটা কি কেউ জানেন? স্লোপের না স্যার। স্লোপের বাংলা কি? এনিওয়ান? ঢাল ঢাল। স্লোপের বাংলা কি? ঢাল ঢাল। মানে আমার যে ইনক্লাইন ফোর্সটা আছে, এটা কি রেটে ইনক্লাইন্ড আছে, এ আর বি দের কি বোঝাচ্ছে? সাপোজ যদি এ 2 হয়, বি 3 হয়, মানে কি? আমার এই ইনক্লাইন ফোর্সটা যদি এক্স এর দিকে 2 যায়, তাহলে ওয়াই এর দিকে কত যাবে? 3 যাবে। 3 এক্স এর দিকে এ যায়, ওয়াই এর দিকে কত যাবে? b বি যাবে। ঠিক আছে? এটা রেট বোঝায় যে কতটুকু খাড়া আমার, কতটুকু খাড়া। ঠিক আছে? এটাকে কি বলা হয়? ঢাল, স্লোপ। হ্যাঁ,
তো আমাদের যদি কোনো ইনক্লাইন ফোর্সের অ্যাঙ্গেল না দেওয়া থাকে, যদি স্লোপ দেওয়া থাকে, ফার্স্ট কাজ হচ্ছে অতিভুজ বের করে ফেলবো। অতিভুজ বের করার নিয়ম হচ্ছে পিথাগোরাস উপপাদ্য অনুসারে অতিভুজ সমান সমান রুট ওভার লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে আমার এই স্লোপের এই অতিভুজ কত হবে? রুট ওভার a স্কয়ার প্লাস বি স্কয়ার। আমার আমার উদ্দেশ্য কি? আমি x কম্পোনেন্ট বের করব, y কম্পোনেন্ট বের করব। তো এই ক্ষেত্রে আপনি আসুন, এই ক্ষেত্রে আপনাকে মনে রাখতে হবে, আপনি x কম্পোনেন্ট বের করার ক্ষেত্রে আপনি মনে করবেন এটা cos থিটা, y কম্পোনেন্ট বের করার ক্ষেত্রে মনে করবেন যে এটা sin থিটা। এখন আমরা cos থিটার সময় আমি কি জানি? যেমন আমরা কিন্তু পড়ছিলাম না অনেক আগে, sin থিটার সমান লম্ব বাই অতিভুজ, cos থিটার সমান কি লম্ব বাই ভূমি, মনে পড়ে? জি স্যার। হ্যাঁ, সেই জিনিসটা এখানে কাজে লাগাতে হবে। যে আমাদের x আমরা কি বলতেছি? cos থিটা, তাই না? তো আমরা জানি cos থিটার সমান সমান কি ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ। অতিভুজ। তাহলে আমাদের x কম্পোনেন্ট কি হবে? আমাদের x কম্পোনেন্ট হবে হচ্ছে ভূমি বাই অতিভুজ ইনটু 5। ঠিক আছে, মানে আমাকে ভূমিটা ধরতে হবে হচ্ছে cos থিটা, আর লম্বটাকে ধরতে হবে কি sin থিটা। sin থিটা। তাহলে cos থিটা সমান সমান কি লম্ব বাই অতিভুজ, সরি cos থিটা সমান ভূমি বাই অতিভুজ। আমাদের এখানে কি আছে? ভূমি কত? a, অতিভুজ কত? রুট ওভার a স্কয়ার প্লাস এই রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে এখানে x কম্পোনেন্ট হবে কি ভূমি বাই অতিভুজ ইনটু আমার এই যে মানটা দেওয়া থাকবে ফোর্সের f, আর y কম্পোনেন্ট কি হবে? sin থিটা। sin থিটা সমান লম্ব বাই অতিভুজ, লম্ব এখানে কত? b, ভূমি এটা ইনটু f। এই শুধু ভূমি কি আমরা cos থিটা ধরবো, মানে x কে cos থিটা ধরবো, y কে sin থিটা ধরবো কখন? যখন আমার কি অ্যাঙ্গেল থাকবে না, অ্যাঙ্গেলটা থাকবে না। তাহলে আমরা সব ধরনের ইনক্লাইন ফোর্সের আমরা x কম্পোনেন্ট আর হরিজন্টাল কম্পোনেন্ট বের করতে পারবো। সবাই কি বুঝতে পারছেন যে ইনক্লাইন ফোর্সের x কম্পোনেন্ট মানে হরিজন্টাল কম্পোনেন্ট ভার্টিক্যাল কম্পোনেন্ট কিভাবে বের করে? সবাই বুঝতে পারছেন? জি স্যার। হ্যাঁ, সবাই একটু সবাইকে দিবেন, যে না বুঝতে পারলে অবশ্যই বলবেন, এগুলো খুবই বেসিক। আপনাদেরকে যেভাবে ভেঙে ভেঙে বলতেছি না, আমাদের কিন্তু এর 0.1% আমাদেরকে বুঝাই বলে না ইউনিভার্সিটিতে। আমাদেরকে এটা বলে নাই, বুঝাই বলে নাই। তো যারা একটু দুর্বল স্টুডেন্ট থাকতো, এটা বুঝতে অনেক সময় লাগতো। তো আপনারা যেহেতু অধিকাংশ ইন্টারমিডিয়েট শেষ করে আসছেন, ডিপ্লোমা শেষ করে আসছেন, সেই জন্য আমরা এটা একদম ডিটেইলস ভেঙে ভেঙে পড়াচ্ছি। এটা আসলে এসএসসি যে হায়ার ম্যাথমেটিক্স আছে সেখানে এগুলো পড়ানোর কথা, কিংবা ইন্টারমিডিয়েটে ম্যাক্সিমাম এসএসসি তে কিংবা 9-10 এগুলো পড়ায়। তারপরে অনেকে ভুলে যেতে পারে, সেই জন্য আমরা বলতেছি। তো কারো কোনো কোশ্চেন থাকলে অবশ্যই বলবেন, লজ্জা পাওয়ার কিছু নাই, ঠিক আছে? তাহলে আমরা এখন একটা এক্সাম্পল দেখব। ওকে, ওকে স্যার। একটা ইনক্লাইন ফোর্স, এই ফোর্সের মান কত? 100 নিউটন। x এর সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেল, ভূমির সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেল আছে? 30 ডিগ্রি। 30 ডিগ্রি অ্যাঙ্গেল স্যার। আচ্ছা, এখন তাহলে x কম্পোনেন্ট কত হবে? একজন বের করেন তো, বের করে আমাকে বলেন। সবার কাছে আমি বলছিলাম ক্যালকুলেটর থাকতে হবে। সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে সবসময় আমাদের কাছে ক্যালকুলেটর থাকতে হবে। একজন বলেন তো x কম্পোনেন্ট কত হবে, আমাকে বলেন দেখি। আমি ক্যালকুলেটরটা, একজন বলেন প্লিজ। স্যার 50√3। কেউ পারছেন? x কম্পোনেন্ট কত হবে? x কম্পোনেন্ট কত হবে? 100 cos থিটা নাকি? জি স্যার। আর y কম্পোনেন্ট কত হবে? এই যে এক্সাম্পলটা, y কম্পোনেন্ট কত হবে? কথা বলেন, y কম্পোনেন্ট কত হবে? কথা বলতেছেন না কি জন্য? বলেন, পারতেছি না সেটা বলেন। চুপ থাকবেন কেন? পারতেছেন না স্যার। সেটা চুপ থাকবেন কেন? আমি বারবার বলতেছি 100 y sin theta। হ্যাঁ, 100 sin থিটা। তো এটা বলতে কষ্ট হচ্ছে কেন? স্যার একটু নেটের প্রবলেম স্যার। আচ্ছা, নেটের প্রবলেম। আচ্ছা, বি প্রবলেমে আসেন। এটার x কম্পোনেন্ট কত হবে? x স্যার
100 sin theta হবে স্যার। sin থিটা কত? sin 30 ডিগ্রি স্যার। 30 ডিগ্রি। না আর না, y কম্পোনেন্ট 100 cos 30 ডিগ্রি। ইয়েস। আর এটা এটা কত হবে? আচ্ছা এটা বের করে বলেন, সবার কাছে খাতা কলম আছে, ক্যালকুলেটর আছে, এটা বের করে বলেন। এগুলো মার্ক থাকবে, ক্লাস পারফরম্যান্স অনেক মার্ক আছে, যে অ্যানসার দিবে আমি তো তাকে মার্ক দিব। এই সিটা বলেন, ওকে স্যার। সির এক্স কম্পোনেন্ট কত হবে? আমি মার্ক টুকে রাখবো। এক্স কম্পোনেন্ট ওয়াই কম্পোনেন্ট ওকে স্যার। দেখে কি আগে বলতে পারে? এক্স কম্পোনেন্ট ওয়াই কম্পোনেন্ট বলেন সির। কার হইছে? যার হবে সে খাতা দেখাবেন। কারো হয় নাই? স্যার এক্স এর মান 60। ইয়েস। আমাকে এই ইয়ে সব বলতে হবে, একক সব বলতে হবে। হ্যাঁ, এক্স এর মান 60 নিউটন। আপনার রোল কত? স্যার ওয়াইটা বের করতেছি স্যার একটু। আপনার রোল কত? আমার রোল 27। 287 স্যার। ও থ্যাঙ্কস। হ্যাঁ 287 স্যার। হ্যাঁ হ্যাঁ, ওয়াইটা স্যার বলেন। এক্স ওয়াইটা হবে হচ্ছে 100 sin 60 ডিগ্রি, মানে 60 ডিগ্রি। আমি মান জিজ্ঞাসা করছি, ওই জন বলো না এক্স এর মান 60 নিউটন, ওয়াই এর মান জি কত? স্যার। এটা বলেন। ওয়াই এর মান ও ওয়েট, আপনি ওটা অ্যাঙ্গেল বের করছেন। অ্যাঙ্গেল বের করে করার সমস্যা নেই। বেলাল ভাই বলেন, অন্যরা বলেন। কামরুল চুপ হয়ে গেল কেন? এগুলো তো সহজ জিনিস, তো কঠিন কি এলো? এগুলি কঠিন কিছু? স্যার স্যার আমার ক্যালকুলেটর নষ্ট হয়ে গেছে স্যার। ক্যালকুলেটর নষ্ট কিনতে হবে, নেক্সট ক্লাসের ভিতরে ক্যালকুলেটর কিনতে হবে। জি স্যার। সিভিল ইঞ্জিনিয়ার কাছে ক্যালকুলেটর না, এটা কেমন কথা হয়ে গেল? প্রত্যেকের ফোনে ক্যালকুলেটর থাকে, সাইন্টিফিক ক্যালকুলেটর। অন্যরা বলেন। মার্কাস আপনি তো কিছু বলতেছেন না, বলেন। নাইম খন্দকার, তামান্না, আপনারা বলেন। স্যার একটু ওয়াইট কি তামান্না অ্যাঙ্গেল তো বের করছিলেন, যে ভূমির এক্স এর ওয়াই এর ক্ষেত্রে যে 100 কি বলেন sin 60 ডিগ্রি। তো এটা ক্যালকুলেটর বলতে পারতেছেন না নাকি? মান বলতে পারতেছেন না? স্যার 100 ভেরি স্যাড, ভেরি স্যাড। 86.60 স্যার। না, 80 কিলো নিউটন। আচ্ছা আপনারা যে বললেন যে এগুলো বুঝছেন, কি বুঝছেন? বললেন তো এগুলো বুঝছেন, তাহলে কি বুঝছেন আমাকে বলেন। এগুলো করতে দেরি হবে কেন? এই দেখেন এর आंसर, এই যে 100 cos 30, y কত 100 sin 30, b কত 100 sin 30, y হচ্ছে y কম্পোনেন্ট 100 cos 30। এটাতে আসেন x কম্পোনেন্ট কত? এই যে কি বলছিলাম, ভূমি বাই অতিভুজ 3/5 * 100 6 নিউটন। আর y কম্পোনেন্ট কত হবে? লম্ব বাই অতিভুজ ইনটু আমার f, এই আছে 80 নিউটন। f বের করতে 10 থেকে 15 সেকেন্ড। এটা কেন পারলেন না বলেন? সবাই এক একজন করে বলেন, কেন কেন পারেন নাই বলেন, কেন পারেন নাই? নাইম খন্দকার কেন পারেন নাই বলেন? স্যার আমার কি বলেন? স্যার আমি একটু বাহিরে আছি তো, ক্যালকুলেটর
কিছু নেই। ক্যালকুলেটর তো ফোন তো আছে কাছে, আছে না? আর ক্লাস সেশনে বাইরে থাকবেন কেন? স্যার ওই আজকে একটা কাজ পড়ে গেছে স্যার, এই জন্য আজকে বাইরে আছে। কি কাজ? জব? না স্যার, ওই এক রিলেটিভ আছে স্যার, ওই অসুস্থ তো, ওই 250 বেড ওইখানে আর কি। গ্রেট, গ্রেট। আচ্ছা অন্য একজন বলেন, কেন পারেন নাই? কামরুল কেন পারেন নাই বলেন? আপনি ক্যালকুলেটর বলতেছেন, মার্কাস কেন পারেন নাই? স্যার অ্যাকচুয়ালি ক্যালকুলেটরটা কাছে নাই স্যার, এই হিসাব করতে পারিনি স্যার, আর এই জন্য কাছে স্যার। কাছে ফোন আর নাই? এমনিতে একটু লেটে কাছে ফোন নাই? ফোন আছে স্যার, একটু লেটে ঢুকে গেছি তো, এই মানে সব অ্যারেঞ্জ করতে পারিনি স্যার, এই জন্য। অজুহাত, গ্রেট অজুহাত। সিভিল ইঞ্জিনিয়ার হবেন তাই তো? আচ্ছা আজানটা শেষ হোক তারপরে ফিরতেছি, 2 মিনিট ওয়েট করেন। হ্যাঁ, আজানটা শেষ হোক তারপর দেখতেছি। আচ্ছা স্যার। স্যার নেক্সট ডে আর এরকম হবে না স্যার। ওকে দেখেন, তাহলে আমরা কম্পোনেন্ট কিভাবে বের করে এটা দেখলাম। আমাদের টপিকসের নাম ছিল কি, কম্পোনেন্টস এন্ড রেজাল্টেন্টস। এখন রেজাল্টেন্ট কিভাবে বের করা হয়, লব্ধি বল কিভাবে বের করা হয়। আমরা তো ভার্টিক্যাল বের করলাম, হরিজন্টাল বের করলাম, লব্ধি বল কিভাবে বের করব? যদি একটা সিস্টেমে কয়েকটা ফোর্স থাকে, এফ ফোর্স আছে, F1 F2 F3 কয়েকটা ফোর্স থাকে, তার লব্ধি বলটা রেজাল্টেন্ট ফোর্সটা কিভাবে বের করতে আমরা সেটা দেখবো এখন। খুব ইম্পর্টেন্ট। আমি বলেছি কি যে সবাই অডিওটা অফ করবেন, যার যখন কথা বলতে ইচ্ছা হয় তখন রেজ হ্যান্ড করবেন। ওকে দেখেন, ওকে দেখেন, তাহলে আমরা এখন কি বের করব? রেজাল্টেন্ট ফোর্স। ঠিক আছে, কিভাবে বের করতে হয়? তাহলে আমরা জানি এটা হচ্ছে হরিজন্টাল, এটা হচ্ছে ভার্টিক্যাল। এটার নিয়ম হচ্ছে মেক অল ফোর্সেস স্ট্রেট, যেটা প্রথমে বলেছিলাম যে সমস্ত ফোর্সকে স্ট্রেট করতে হবে, যত ইনক্লাইন ফোর্স আছে তাকে স্ট্রেট করতে হবে। এরপরে কি করতে হবে? ভার্টিক্যাল ফোর্সগুলো যোগফল করতে হবে, হরিজন্টাল ফোর্সগুলো যোগফল করতে হবে। ঠিক আছে, ফার্স্টে কি বললাম? সমস্ত ইনক্লাইন ফোর্সগুলোকে স্ট্রেট করতে হবে, মানে হয় এক্স কম্পোনেন্ট না ওয়াই কম্পোনেন্ট নিতে হবে। এক্স কম্পোনেন্ট নিতে হবে, ওয়াই কম্পোনেন্ট নিতে হবে, মানে হরিজন্টাল কম্পোনেন্ট নিতে হবে, ভার্টিক্যাল কম্পোনেন্ট নিতে হবে। এটা তো ফার্স্ট কাজ। তারপরে কাজ কি? ভার্টিক্যাল কম্পোনেন্ট ফোর্সগুলো যোগ করব আর হরিজন্টাল ফোর্সগুলোর যোগ করব, এই হচ্ছে কাজ। তারপর একটা সূত্র আছে, সূত্র বের করব আমরা। যেমন হরিজন্টাল ফোর্সগুলো কিভাবে যোগ করব? দেখেন দুই দিকে একটা ফোর্স পি, একটা কি কিউ, দুইটাই কি রাইট দিকে না তীর চিহ্নটা? তাহলে এইটার লব্ধি বল কত হবে? আর ইকুয়াল টু পি প্লাস কিউ। ঠিক আছে, আবার দেখেন এইদিকে একটা ফোর্স পি এই রাইট দিকে, একটা ফোর্স কিউ লেফট দিকে। যদি পি কিউ থেকে বড় হয় তাহলে লব্ধি আর, লব্ধিকে আর দ্বারা প্রকাশ করা, রেজাল্টেন্টকে আর দ্বারা প্রকাশ করা হয়। তাহলে কি হবে? পি মাইনাস কিউ। ঠিক আছে, পক্ষে যদি দেখেন ভার্টিক্যাল ফোর্স থাকতো উপরের দিকে পি আর কিউ, সেটা যোগফল পি আর কিউ হতো। আর যদি একটা উপরের দিকে একটা নিচের দিকে, যে ফোর্সটা উপরের দিকে থাকবে সেটা পজিটিভ, যেটা নিচের দিকে সেটা হচ্ছে নেগেটিভ। আমরা এভাবে যোগ বিয়োগ করতাম। কিন্তু যদি ইনক্লাইন ফোর্স থাকে তাহলে কি হবে? যতগুলো ইনক্লাইন ফোর্স থাকবে আমি কি বলেছি যে সেগুলো আমি প্রথমে হরিজন্টাল কম্পোনেন্ট ভার্টিক্যাল কম্পোনেন্ট ভাগ করে ফেলবো, এরপরে যোগ করব। দেখেন এইদিকে যদি একটা ইনক্লাইন ফোর্স থাকে আর, এদিকে যদি ইনক্লাইন ফোর্স থাকে আর, তাহলে এর হরিজন্টাল কম্পোনেন্ট কি হবে?
আর কস থিটা আর সাইন থিটা, তাই না? এটাও সিমিলারলি এই যে আর কস থিটা আর সাইন থিটা। এখানে একটা জিনিস বলি যে আমরা সবসময় রাইট সাইডটাকে পজিটিভ ধরবো, লেফট সাইডটাকে নেগেটিভ ধরবো, আপওয়ার্ড সাইডটাকে পজিটিভ ধরবো, ডাউনওয়ার্ড সাইডটাকে নেগেটিভ ধরবো। ঠিক আছে? তো এরকম এটা হচ্ছে আর কস থিটা আর সাইন থিটা, যে আর কস থিটা আর সাইন থিটা, এই চারটা জিনিস দেখাইছে এখানে। সূত্র কি? রেজাল্টেন্ট বের করার সূত্র হচ্ছে যে আর ইকুয়াল টু রুট ওভার সামেশন অফ এফ এক্স এর হোল স্কয়ার প্লাস সামেশন অফ এফ ওয়াই এর হোল স্কয়ার। সামেশন অফ এফ এক্স মানে হচ্ছে আমার ওই স্ট্রাকচারে ওই সিস্টেমে যতগুলা হরিজন্টাল ফোর্স থাকবে তার যোগফল, সামেশন মানে যোগফল, আর ওই সিস্টেমে যতগুলো ভার্টিক্যাল ফোর্স থাকবে তার যোগফল, তার স্কয়ার। ঠিক আছে? यस सर। যতগুলা হরিজন্টাল ফোর্স থাকবে তার যোগফল, যতগুলো ভার্টিক্যাল ফোর্স থাকবে তার যোগফল, সেটাকে এফ ওয়াই দ্বারা প্রকাশ করতেছি, আর হরিজন্টাল ফোর্স গুলোকে সামেশন অফ এফ এক্স দ্বারা প্রকাশ করতেছি। আর আর ইজ রুট ওভার হরিজন্টাল ফোর্সের যোগফল, ভার্টিক্যাল ফোর্সের যোগফল। তাহলে আমি ওই সিস্টেমের রেজাল্টেন্ট ফোর্সটা পেয়ে যাব। এখন আমার রেজাল্টেন্ট ফোর্সটা কোন দিকে হবে? এটা কি এই দিকে অ্যাঙ্গেলটা হবে, এই দিকে অ্যাঙ্গেলটা হবে, অ্যাঙ্গেলটা এখানে হবে, অ্যাঙ্গেল এখানে হবে? এটা আমি কিভাবে বের করব? এটা বের করার সূত্র হচ্ছে এই যে থিটা ইকুয়াল টু tan ইনভার্স সামেশন অফ এফ ওয়াই বাই সামেশন অফ এফ এক্স। থিটা ইকুয়াল টু tan ইনভার্স সামেশন অফ এফ ওয়াই বাই সামেশন অফ এফ এক্স, মানে tan ইনভার্স ভার্টিক্যাল ফোর্সগুলোর যোগফল ভাগ হরিজন্টাল ফোর্সগুলোর যোগফল। ঠিক আছে? यस सर। আমি সেটা দেখেন যেগুলো বসে আমি যে সামেশন অফ এফ এক্স মানে কি, the sum of all forces acting x component, summation of fy মানে sum of all forces acting y direction, y direction। ঠিক আছে? x direction y direction। আবার সামেশন অফ fx কে rx দ্বারা প্রকাশ করা হয়, সামেশন অফ fy কে ry দ্বারা প্রকাশ করা হয় অনেক সময়। ঠিক আছে? ব্যাস, এখন আমরা রিয়েল প্রবলেম দেখব। রিয়েল প্রবলেম দেখব, এটা খাতা সবাই তুলতে হবে, হ্যাঁ খাতায় করতে হবে। ওকে স্যার। হ্যাঁ সবাই খাতা করতে হবে। আসলে খাতায় এই প্রথম থেকে মানে এই রেজাল্টেন্ট কম্পোনেন্টস থেকেই তুলতে হতো, সেটা আমি বলতে ভুলে গিয়েছি। এখান থেকে খাতা তুলতে হতো, অনেকে হয়তো তুলছেন। আচ্ছা সমস্যা নেই, বাকি অঙ্কটা আমার সাথে সাথে করতে হবে। হ্যাঁ অঙ্কটা আমার সাথে সাথে করতে হবে। এই হচ্ছে ফিগারটা, আগে ফিগারটা ড্র করেন। ফিগারটা এটা হচ্ছে এক্স ডিরেকশন ওয়াই ডিরেকশন, সবাই ড্র করেন। ড্র করছেন? করতেছি স্যার, একটু সময় লাগবে। আচ্ছা ড্র করেন, ঠিক আছে একটু স্যার। ড্র করেন। এই ফিগার ড্র করেন, অডিও অফ করেন। এটা ফিগার ড্র করবেন, তাহলে লিখবেন যে ফলোইং ফিগার শোস 3 concurrent coplanar force with theta equal to 30 degree, determine the algebraically the resultant of 3 forces। এই ফোর্সটা হচ্ছে 400 পাউন্ড, 400 পাউন্ড, এই ফোর্সটা হচ্ছে 200 পাউন্ড, এই ফোর্সটা হচ্ছে 300 পাউন্ড। স্যার এখানে কি থিয়েটার স্যার 10 ডিগ্রি? 30 ডিগ্রি, 30। একটু দেখতে কষ্ট হচ্ছে, আমি বলে দিচ্ছি আর কি। ও আচ্ছা। এটা 30 ডিগ্রি, এটা 45 ডিগ্রি, এটা 400 পাউন্ড, 200 পাউন্ড, 300 পাউন্ড। বলছে যে এটা রেজাল্টেন্ট ফোর্স বের করতে। অঙ্কটা আঁকা হলো তারপর আমাকে বলবেন। হ্যাঁ সবাই আঁকা হয়েছে? জি স্যার। লেখা হয়েছে? হয়েছে স্যার। লেখা হয়েছে? জি স্যার। জি স্যার।
তাহলে দেখেন আমাদের রেজাল্টেন্ট ফোর্স বের করতে বলছে। তো আমাদের রেজাল্টেন্ট বের করার সূত্র আর সূত্রটা কি? রুট ওভার সামেশন অফ এফ এক্স এর হোল স্কয়ার প্লাস সামেশন অফ এফ ওয়াই এর হোল স্কয়ার। মানে যতগুলা হরিজন্টাল ফোর্স থাকবে তার যোগফল আর যতগুলা ভার্টিক্যাল ফোর্স থাকবে তার যোগফল। এখন আমরা যদি অঙ্ক করার সুবিধার্থে এখানে তাহলে কয়টা ফোর্স আছে বলেন তো? তিনটা, একটা 400 পাউন্ড, একটা 200 পাউন্ড, একটা 300 পাউন্ড। 300 পাউন্ড। তো 300 যে ফোর্সটা আছে এটা কি ফোর্স? ভার্টিক্যাল হরিজন্টাল ফোর্স? এটা হচ্ছে ভার্টিক্যাল। ভার্টিক্যাল ফোর্স। এর তো কোনো হরিজন্টাল কম্পোনেন্ট আসবে না। বাকি এই যে 400 পাউন্ড আর 200 পাউন্ড এই দুটো ইনক্লাইন ফোর্স, তাই না? জি স্যার। তাহলে এই 400 পাউন্ডের একটা হরিজন্টাল কম্পোনেন্ট থাকবে আর একটা কি ভার্টিক্যাল ফোর্স থাকবে। আবার 200 পাউন্ডের একটা হরিজন্টাল ফোর্স থাকবে, একটা ভার্টিক্যাল ফোর্স। ভার্টিক্যাল ফোর্স। আমরা যদি এই যে 400 কে F1 বলি, 200 কে F2 বলি আর 300 কে F3 বলি, তাহলে আমাদের জন্য সহজ হবে। আমরা আগে x কম্পোনেন্ট বের করতেছি। তাহলে আমরা 400 কে আমরা দেখে করেন, হ্যাঁ, আর না বুঝতে পারলে বলবেন। F1 কে আমরা কি বলতেছি? কি 400 পাউন্ড। তাহলে এই 400 পাউন্ড একটা হচ্ছে y কম্পোনেন্ট, একটা হচ্ছে x কম্পোনেন্ট। তাহলে এই F1 যে 400 পাউন্ড এর x কম্পোনেন্ট কত হবে? যেহেতু x এর সাথে থিটা, তাহলে F1 cos 30 মানে 400 cos 30, তাই না? জি স্যার। আর যদি F2x মানে 200, তাহলে এর x কম্পোনেন্ট কত হবে? 200 cos 45, তাই না? এখানে তো আমার সাথে আমাকে রিপ্লাই দিতে হবে। আবার বলি আমি, দেখেন 400 পাউন্ড এখানে অ্যাঙ্গেল কার সাথে আছে? x এর সঙ্গে। তাহলে কি আমি যদি x কম্পোনেন্ট বের করি, F1x বের করি, তাহলে 400 cos 30। আর যদি y কম্পোনেন্ট বের করি, F1y বের করি, তাহলে কি হবে? 400 sin 30। সিমিলারলি যদি আমি 200 এর ক্ষেত্রে আসি, তো দেখেন এর তীর চিহ্ন আমরা সুবিধার জন্য বলতেছি, এর তীর চিহ্ন এটা যখন আমি x কম্পোনেন্ট করলাম, রাইট দিকে আছে না লেফট দিকে আছে? রাইট দিকে, রাইট সাইডে, রাইট দিকে। তাহলে এটা পজিটিভ হবে। যখন আমি y কম্পোনেন্ট করতেছি এর তীর চিহ্নটা কোন দিকে আছে? উপরের দিকে, তাহলে F1y টা পজিটিভ হবে। এখন 200 পাউন্ডে আসেন, F2 তে আসেন, তাহলে F2 এর x কম্পোনেন্ট কত হবে? 200 পাউন্ড cos 45, 200 পাউন্ড cos 45। তীর চিহ্ন কোন দিকে আছে? লেফট দিকে। তাহলে এটা কত কি হবে? মাইনাস হবে। হ্যাঁ, তাহলে 200 পাউন্ডের y কম্পোনেন্ট কত হবে? 200 sin 45, তাই না? তাই তো? জি স্যার। তাহলে আমরা 400 পাউন্ডের x কম্পোনেন্ট y কম্পোনেন্ট পেয়ে গেলাম, 200 পাউন্ডের x কম্পোনেন্ট y কম্পোনেন্ট পেয়ে গেলাম। আর F3 যেটা 300 পাউন্ড, এর তো শুধুমাত্র ভার্টিক্যাল কম্পোনেন্ট, এর তো হরিজন্টাল কম্পোনেন্ট নাই। জি স্যার। তাহলে আমরা এখন হরিজন্টাল কম্পোনেন্ট গুলো যোগ করব, ভার্টিক্যাল কম্পোনেন্ট গুলো যোগ করব। এই যে সামেশন অফ Fx, আমরা হরিজন্টাল ফোর্স গুলো যোগ করতেছি। হরিজন্টাল ফোর্স কোনগুলো আছে? F1x আর F2x। F1x টা কি পজিটিভ ছিল, F2x টা নেগেটিভ ছিল, আর F3x এখানে এমনি দিছি। আমি তো এখানে F3x নাই, F3x 0। F3x কি 0 না এখানে? জি স্যার। তাহলে তো কোনো x কম্পোনেন্ট নাই, তাই। আর এই চিহ্ন দ্বারা বোঝাচ্ছে কি রাইট দিকে পজিটিভ। তাহলে F1x মাইনাস F2x, তাহলে কত আসে? এই যে F1x কত? 346 আর F2x কত? এই যে 141.42। তাহলে আমার আসছে কত? 204.99 পাউন্ড LB। LB মানে পাউন্ড। সিমিলারলি সামেশন অফ Fy, এই যে F1y টা ছিল পজিটিভ, F1y টা ছিল পজিটিভ, F2y টা ছিল পজিটিভ, আর F3y কি ছিল? ডাউনওয়ার্ড নেগেটিভ। এই যে 41.42 F1y প্লাস F2y মাইনাস F3y, তাহলে আছে যোগ করলে 41.42 আসলো। আমাদের রেজাল্টেন্ট ফোর্স সূত্র কি? রুট ওভার সামেশন অফ Fx এর হোল স্কয়ার প্লাস সামেশন অফ Fy এর হোল স্কয়ার। তাহলে এটা স্কয়ার প্লাস এটা স্কয়ার আমরা আসছে কত? 209.13 পাউন্ড রেজাল্টেন্ট ফোর্স বের করলাম। কারো কোনো কোশ্চেন আছে? বুঝতে পারছেন সবাই? আর থিটাটা কিভাবে বের করছি? tan ইনভার্স সামেশন অফ Fy ভাগ সামেশন অফ Fx। সামেশন অফ Fy কত এখানে? 41.42, সামেশন অফ Fx 204.99 পাউন্ড।
যদি আমরা ক্যালকুলেটর বসাই দেখুন 11.42 ডিগ্রি আসতেছে। এই প্রবলেম কারো কোনো কোশ্চেন আছে কিনা? এই প্রবলেম বুঝতে পারলে অনেক কিছু বুঝতে পারবেন। প্লিজ আগে অঙ্কটা ভালো করে করেন। স্যার আমাদের একটু 5 মিনিট সময় দেওয়া যাবে স্যার অঙ্কটা করার জন্য? হ্যাঁ দেখে দেখে করেন, 5 মিনিট না 2 মিনিট টাইম লাগবে, করেন। করে কোন কোশ্চেন থাকলে বলেন, সবাইকে বুঝতে হবে এটা। ওকে স্যার। যারা আগে হয়ে যাবে সে বলেন তার কি সমস্যা, বুঝতে পারছেন কিনা, কোনো কোশ্চেন আছে কিনা? কারো হয়েছে? কারো হয়েছে করা? স্যার তোলা শেষ। এখন দেখেন কোনো সমস্যা আছে কিনা, বুঝতে পারেন না কোথাও এরকম। সবাই ভিডিও অন করে কোশ্চেন করেন। তার মানে সবাই বুঝছেন নাকি? জি স্যার। কামরুল বুঝছেন? জি স্যার। আচ্ছা এটা স্যার হ্যাঁ বলেন, জি বলেন। সেখানে F3 মানে 90 ডিগ্রি বলতে ওটা উলম্বিক হয়েছে বলতে ওটা 90 ডিগ্রি স্যার। জি জি জি, F3 লেখা লাগে না, তারপরে বোঝানোর জন্য লেখা লেখা হয়েছে F3X টা আর কি। ও আর F3 যেটা হচ্ছে ওটা ওটা উলম্বতাই, বাট নাম দিছি আর কি। হ্যাঁ এটা F3 দিতে হবে এরকম না, আপনি সরাসরি করতে পারেন। আপনি বুঝে যাবেন দেখবেন সরাসরি করতেছেন, যে √r=√f(x) এর ওই মানগুলো আপনি যোগ করে আপনি আলাদা করতে পারবেন, তখন বুঝতে পারবেন। বাকি F1X কিভাবে হয়েছে, F2
এক্স কিভাবে হয়েছে, f1y f2y কিভাবে হয়েছে, এটা তো বুঝতে পারছেন তাই না? জি স্যার। এবং পাশাপাশি প্লাস মাইনাসটা তো বুঝতে পারছেন। জি স্যার, যেটা স্যার লেফট সাইডে হবে হ্যাঁ হ্যাঁ মাইনাস। জি স্যার, লেফট আর সাইড যেটা রাইট সাইডে হবে সাইড আর হচ্ছে পজিটিভ। ওইটা হচ্ছে প্লাস। এটা আমরা মানে অঙ্ক করার সুবিধার্থে ধরে নিয়েছি। আপনি যে কোনো দিকে, আপনি লেফট সাইড পজিটিভ, রাইট সাইড নেগেটিভ ধরতে পারেন, আপনি আপওয়ার্ড নেগেটিভ, ডাউনওয়ার্ড পজিটিভ ধরতে পারেন, ঠিক আছে, কোনো সমস্যা নাই আর কি, করার অঙ্ক করার সুবিধা ধরে নেওয়া ডিরেকশন। তাহলে সবাই বুঝতে পারছেন তাই না? সহজ আছে কিনা? জি স্যার। জি স্যার। কিন্তু এগুলো ডিপ্লোমাতে করছেন, কিন্তু জানি এত সহজ করে করছেন কিনা। তাহলে আমরা আরেকটা প্রবলেম দেখি, সিমিলার একটা প্রবলেম, ঠিক আছে? আমরা সিমিলার একটা প্রবলেম দেখি। এই পিকচারটা ড্র করেন, দেখেন এখানে এই যে এক্স, এটা হচ্ছে ওয়াই, এই যে 30 পাউন্ড, 50 পাউন্ড, 100 পাউন্ড, 200 পাউন্ড। এই অঙ্কটা বুঝতে পারলে মোটামুটি আমাদের রেজাল্টেন্ট কম্পোনেন্ট সম্পর্কে আপনারা আশা করি বুঝতে পারবেন। অঙ্ক পিকচারটা তোলেন আর লেখাটা লেখেন। স্যার এটা কি 35 ডিগ্রি স্যার? এইটা ইয়েস 50 35 পাউন্ড? ডিগ্রি, এটা 35 ডিগ্রি, ইয়েস। যে 30 পাউন্ড 30 ডিগ্রি, 50 পাউন্ড 35 ডিগ্রি, 100 পাউন্ড 40 ডিগ্রি, 20 পাউন্ড 25 ডিগ্রি। এক্স এর পিকচারটা বলছে যে ডিটারমাইন দ্য রেজাল্টেন্ট অফ দ্য ফোর্সেস অ্যালজেব্রিক্যালি। তোলা হয়েছে? আরেকটু আছে স্যার। ওকে, ডিপ্লোমা থেকে ক্লাস ভালো লাগতেছে কিনা? জি স্যার, অনেকদিন বাদে তো, যার কারণে একটু সমস্যা আছে। আচ্ছা আচ্ছা, কিন্তু মানে ভালো লাগতেছে কিনা, বুঝতে পারতেছেন কিনা? আমরা একদম ভেঙে ভেঙে বলতেছি যেন আপনাদের সুবিধা হয়। স্যার এইখানে অ্যালজেব্রিক্যালি বলতে স্যার অ্যালজেব্রিক মানে যোগ বিয়োগ করে করতে হবে, আবার গ্রাফিক্যালি করা যায়, মানে এই ফিগারের মধ্যে আবার ক্যালকুলেশন করা যায়, বুঝছেন? এই ফিগারের মধ্যে ক্যালকুলেশন করা যায় সেটা, আর হচ্ছে যোগ বিয়োগ করে ক্যালকুলেশন করে, এটা অ্যালজেব্রিক্যালি বোঝাচ্ছে আর কি, ঠিক আছে? তোলা হয়েছে তাই না? জি স্যার। সবার তোলা হয়েছে? জি স্যার। ওকে, দেখেন তাহলে আমাকে এখানে এসে রেজাল্টেন্ট ফোর্স বের করতে বলছে। এখানে চারটা ফোর্স দেওয়া আছে, 30 পাউন্ড, 50 পাউন্ড, 100 পাউন্ড আর 20 পাউন্ড। দেখছেন রিঅ্যাকশন গুলো একটু অন্যরকম দেওয়া আছে। এবার তো আমাদের ফার্স্ট কাজ কি, আমাদেরকে যত হরিজন্টাল ফোর্স গুলো আছে সেই হরিজন্টাল ফোর্স গুলো যোগ করব আর ভার্টিক্যাল ফোর্স গুলো যোগ করব। এখানে চারটা ফোর্স দেওয়া আছে, চারটা ফোর্স ইনক্লাইন দেওয়া আছে, আর ইনক্লাইন ফোর্স দেওয়া থাকা মানে ওই প্রত্যেকটা ফোর্সের একটা হরিজন্টাল ফোর্স থাকবে, একটা ভার্টিক্যাল ফোর্স থাকবে, তাই না? এখানে যে চারটা ফোর্স দেওয়া আছে, এই চারটা ফোর্সেরই হরিজন্টাল ফোর্স থাকবে, চারটা ফোর্সেরই ভার্টিক্যাল ফোর্স থাকবে। আমরা এবার একসাথে করব। এখন ফার্স্টে আসেন, সামেশন অফ এফ এক্স রাইট সাইড পজিটিভ ইকুয়াল, আমরা প্রত্যেকটা ফোর্সের হরিজন্টাল কম্পোনেন্ট নিব, ঠিক আছে? তো ফার্স্টে 100 পাউন্ড থেকে আসেন, আমরা কি করতেছি, হরিজন্টাল ফোর্সগুলো যোগ করতেছি। আমরা ফার্স্টে 100 পাউন্ডে আসলাম। তো 100 পাউন্ড এই যে ফোর্সটা, এই অ্যাঙ্গেলটা কি এক্স এর সাথে দেওয়া আছে না ওয়াই এর সাথে দেওয়া আছে? ওয়াই এর সাথে। তাহলে আমরা বের করতেছি কি এফ এক্স, তাহলে 100 কি হবে, সাইন, 100 সাইন হবে, 100 সাইন 40 ডিগ্রি। আর পজিটিভ কেন হবে, আপনি যখন এটাকে সোজা করলেন তখন তীর চিহ্নটা কোন দিকে, ডান দিকে? না না,
জি স্যার ডান দিকে। যখন আপনি হরিজন্টাল করতেছেন এরকম সোজা করতেছেন হরিজন্টাল, তাহলে কি ডান দিকে? ডান দিকে স্যার। আমরা তো ডান দিকে জি, স্যার। পজিটিভ ধরে নিচ্ছি। এই দেখছেন সামেশন অফ এফএক্স তীর চিহ্নটা কোন দিকে দেওয়া? রাইট সাইডের দিকে দেওয়া। তাহলে 100 sin 40। এবার আসেন 50 পাউন্ডে। 50 পাউন্ডের অ্যাঙ্গেলটা কার সাথে দেওয়া আছে? এক্স এর সাথে না ওয়াই এর সাথে? এক্স এর সাথে। এক্স এর সাথে। তাহলে এখন কি হবে? 50 cos 35। জি স্যার। এখন জি, ডিরেক্ট স্যার। মানে প্লাস না মাইনাস হবে? আপনি যদি এটাকে হরিজন্টাল মাইনাস করবেন, স্যার, কারণ এটা তখন বামে ডিরেকশন কোন দাঁড়িয়েছে, দিকে? স্যার। বাম দিকে, লেফট সাইডে। হ্যাঁ হ্যাঁ তাহলে বাম মাইনাস দিকে। হবে, মাইনাস। এখন 30 পাউন্ডে আসেন, তাহলে 30 cos 30 আর তীর চিহ্ন রাইট দিকে, তাহলে পজিটিভ, তাই না? জি স্যার। জি আর স্যার। যেহেতু এটা হরিজন্টাল সাথে অ্যাঙ্গেলটা দেওয়া আছে, 20 পাউন্ডে আসেন, এটাকে আপনি হরিজন্টাল করবেন, তাহলে কি অ্যাঙ্গেল কার সাথে দেওয়া আছে? ভার্টিক্যালের সাথে। আমি নিচ্ছি কি হরিজন্টাল কম্পোনেন্ট নিচ্ছি, তাহলে 20 sin 25, তাই না? জি স্যার। আর ডিরেকশন কোন দিকে হবে? যখন আপনি এটাকে এরকম হরিজন্টাল করলেন, ডিরেকশন কোন দিকে আছে? মাইনাস। লেফট সাইডের দিকে, তাহলে মাইনাস হবে, তাই না? জি জি স্যার। স্যার। এখন আপনি ক্যালকুলেটরে বসান যে 100 sin 40 minus 50 cos 35 plus 30 cos 30 minus 20 sin 25, দেখবেন যে 40.85 পাউন্ড আসতেছে। যে কেউ একজন ক্যালকুলেট করে বলেন তো, যে কেউ একজন যার ক্যালকুলেটর আছে কাছে, তাহলে আমরা বুঝবো যে আমাদের ক্যালকুলেশন ঠিক আছে। একটু চেক করুন প্লিজ। জি স্যার 46। 40, হ্যাঁ চেক করে আমাকে বলেন যে ঠিক আছে কিনা। আসছে? এত স্লো কেন? জি স্যার। 40.85 আসছে? জি স্যার। পজিটিভ আসছে না? জি স্যার। ওকে, তাহলে আমরা এখন, তাহলে আমাদের হরিজন্টাল ফোর্স গুলো সামেশন অফ এফ এক্স বের করা হয়ে গেল। এখন আমরা সামেশন অফ এফ ওয়াই বের করব। সামেশন অফ এফ ওয়াই মানে কি? এই সিস্টেমে যতগুলো ভার্টিক্যাল ফোর্স আছে তার যোগ করব আমরা। তা আমরা সিমিলারলি আবার আগে থেকে আসি, যে 100 পাউন্ড, এখন আমরা এটাকে কি করব? ভার্টিক্যাল করব। ভার্টিক্যালের সাথেই থিটাটা আছে, আবার অ্যাঙ্গেল ডিরেকশন কোন দিকে আছে? উপরের দিকে। উপরের দিকে স্যার। 100 cos 40, এই যে 100 cos 40 আগে প্লাস, এরপর 50 পাউন্ডে এটাকে আপনি সোজা করেন, ভার্টিক্যাল করেন, তাহলে কি অ্যাঙ্গেলটা ছিল এক্স এর সাথে, আমরা নিশ্চিত ভার্টিক্যালটা, তাহলে 50 কি হবে? 50 sin 35, তাই না? 50 sin 35 আর পজিটিভ হবে কেন? এই তীর চিহ্নটা আপনি যখন সোজা করতেছেন, তীর চিহ্ন উপরের দিকে, তাহলে পজিটিভ হবে। 30 পাউন্ডে আসেন, তাহলে 30 পাউন্ডে কি হবে? যেগুলো বলেন তো, এর এর এফআই কম্পোনেন্ট কি কত হবে? 30 sin 30 ডিগ্রি। 30 sin 30 ডিগ্রি। আর রিঅ্যাকশন পজিটিভ না নেগেটিভ? সাইন পজিটিভ। হ্যাঁ, তাহলে আছে পজিটিভ। থ্যাঙ্কস। অন্য একজন বলেন 20 পাউন্ড কি হবে ভার্টিক্যাল কম্পোনেন্ট? অন্য একজন বলেন। ভার্টিক্যাল কম্পোনেন্ট। হ্যাঁ, আমরা তো ভার্টিক্যাল কম্পোনেন্ট বের করতেছি। জি স্যার। স্যার cos হবে স্যার। হ্যাঁ, 20 কত? 20 cos 20 cos 25। আর 25 প্লাস না মাইনাস? প্লাস স্যার। প্লাস। প্লাস স্যার। তাহলে তুমি তাই লেখা, যে 20 cos 35, 30 sin 30, 100 cos 40, 50 50 sin 35, কিন্তু সবগুলো কিন্তু পজিটিভ এখানে, তাই না? সবগুলো জি পজিটিভ। স্যার। তাহলে আসছে 138.41। এরপর আমরা সূত্রে বসাই দেব, রেজাল্টেন্ট ফোর্স ইকুয়াল টু রুট ওভার সামেশন অফ এফ এক্স স্কয়ার প্লাস সামেশন অফ এফ ওয়াই স্কয়ার। তাহলে আমাদের এই পাউন্ড আসতেছে। আর অ্যাঙ্গেল কিভাবে বের করব? থিটা ইকুয়াল টু tan ইনভার্স সামেশন অফ এফ ওয়াই বাই সামেশন অফ এফ এক্স, তাহলে 73.56 ডিগ্রি। সহজ কি না? জি স্যার। জি স্যার, সূত্র মুখস্থ থাকলে স্যার। সহজ হয়ে সবাই যায়। জি অঙ্কটা স্যার। তোলেন, সবাই অঙ্কটা তুলে দেখেন যে মানে বুঝতে কষ্ট হচ্ছে কিনা। সবাই অঙ্কটা তোলেন, মানে সলিউশনটা হয়ে গেলে আমাদের আজকে ক্লাস শেষ হবে মোটামুটি।
তোলা হয়ে গেছে? এটার জন্য আলাদা একটা খাতা বানাবেন। আমি এই গুগল ক্লাসরুমে যারা সবাই গুগল ক্লাসরুমে জয়েন করছেন না? জি স্যার, আছি স্যার। হ্যাঁ, জি স্যার। তো আমি এখানে পিডিএফটা দিয়ে দিব। এই ফুল লেকচার আপনারা শুধু ইঞ্জিনিয়ারিং মেকানিক্সের জন্য আলাদা একটা খাতা বানাবেন, সেখানে সুন্দর করে নোট করে রাখবেন, ঠিক আছে? পরবর্তী অনেক কাজে দিবে। আর আজকের লেকচারটা বাসায় যে কয়েকবার দেখবেন। নেক্সট ক্লাসে আমরা কিভাবে রিঅ্যাকশন বের করা হয় আমরা সেটা শিখবো, ঠিক আছে? তো এই ক্লাসটা বাসায় যে কয়েকবার প্র্যাকটিস করবেন। আপনাদের যে বইয়ের রেফারেন্সটা দিয়েছিলাম, বইতে অনেক এক্সাম্পল আছে, এক্সারসাইজ আছে, সেগুলো অনুযায়ী করার চেষ্টা করবেন। যাদের কাছে অনলাইন আছে, যদি লেখা সার্চ দেন যে রেজাল্টেন্ট এন্ড কম্পোনেন্ট রেজাল্টেন্ট ফোর্সেস প্রবলেম, এরকম অনেক ফিগার পাবেন। সেই ফিগার দেখে দেখে প্র্যাকটিস করবেন। আর আমি দুইটা পিকচার দিয়ে দিয়েছি এখানে, দেখছেন? ডিটারমাইন দ্য ম্যাগনিটিউড অফ দ্য রেজাল্টেন্ট ফোর্স অফ দ্য বিলো ফিগার। এই একটা ফিগার, এই একটা ফিগার। নেক্সট ক্লাসে এগুলো আমাকে দেখাবেন। নেক্সট ক্লাসে এগুলা, এই যে একটা ফোর্স দেখছেন, এটা তো পারবেন, দেখছেন? কঠিন কিছু? এই যে এই অঙ্কটা আজকে যেগুলো এরকমই না স্যার। জি স্যার। আবার এখানে দেখেন তিনটা ফোর্সই দেওয়া আছে। F1 সাথে 35 ডিগ্রি, F2 হচ্ছে এখানে ই কি দেওয়া আছে, অ্যাঙ্গেল না দিয়ে স্লোপ দেওয়া আছে। আর এই বি ফোর্সটা মনে করেন যে এই লম্ব আর ভূমি দেওয়া আছে। তো এই দুইটা প্রবলেম বাসা করবেন, আমি নেক্সট ক্লাসে দেখবো। মার্ক আছে, অনেক মার্ক আছে, ঠিক আছে? এগুলো দেখে দেখে করবেন। হ্যাঁ, আর এই ফোর্সটা বের করতে আপনাদের সমস্যা হবে, আমি সেটা বলে দিচ্ছি যে এর অ্যাঙ্গেল কিভাবে বের করবেন। এই লম্ব ভাগ কত, লম্ব ভাগ ভূমি, মানে এটার অ্যাঙ্গেল বের করার ক্ষেত্রে এই যে 0.3 tan ইনভার্স 0.3 ভাগ 0.2, মানে লম্ব হচ্ছে 0.3, ভূমি কত 0.2, ঠিক আছে? তো এইটা ধরে করবেন, আশা করি এই দুটো করবেন। আর আজকে প্রবলেমে কারো কোনো সমস্যা আছে? এটা তোলা হয়ে গেছে? জি স্যার। তো সবাই ভিডিও অন করেন। তো সবাই এখন বলেন যে ক্লাসটা কেমন লাগছে, আর কারোর সাথে মানে কোনো টপিক বুঝতে, কোনো ওয়ার্ড বুঝতে কারো কোনো সমস্যা আছে কিনা, যে যত ধরনের কনফিউশন আমাকে বলতে পারেন, ক্লিয়ার করে নিতে পারেন। খুবই বেসিক ক্লাস, এটা খুবই বেসিক ক্লাস। যার যেখানে প্রবলেম আমাকে নক করেন প্লিজ। স্যার রেজাল্টেন্টের বাংলা অর্থ কি স্যার? লব্ধি, লব্ধি, লব্ধি বল। লব্ধি বল, জি স্যার। জি স্যার। আপনি প্রবলেম করতে কোনো সমস্যা নাই, তাই না? মানে বুঝতেছে সবাই, তাই না? না স্যার। হ্যাঁ, খুব ভালো করে দেখেন। আর ওই যে দুইটা অঙ্ক করতে দিছি, ওই দুইটা অঙ্ক করতে গেলে তাহলে যদি নিজেরা করতে পারেন তাহলে বুঝবেন যে না আমি পারি, ঠিক আছে? আর এটা নেক্সট ক্লাসে অবশ্যই করবেন। আমি সবার খাতা দেখবো, সবাই ভিডিও অন করে খাতা আমি দেখবো। আর আমি এটা আজকেই, আমি এখনই গুগল ক্লাসরুমে আপলোড দিয়ে দিব এই পিডিএফটা, এমনকি আমি আজকে লেকচার রেকর্ড করেছি সেটাও দিয়ে দিব। তো সেখানে ওই অ্যাসাইনমেন্ট গুলো থাকবে। তো সেখান থেকে আপনারা দরকার যেটা না বুঝতে পারেন ভিডিওটা বারবার শুনেও আপনাদের কনসেপ্ট ক্লিয়ার করে নিতে পারেন। আর এরপরেও যদি কোনো প্রবলেম থাকে নেক্সট ক্লাসে অবশ্যই আমাকে শেয়ার করবেন, ঠিক আছে? বাকি আমি যেটা বললাম, এটা আজকের ক্লাসটা খুবই বেসিক একটা ক্লাস, এটা বোঝা খুবই দরকার। বাসায় যদি বারবার দেখবেন, ওই দুটো প্রবলেম দেখবেন। হ্যাঁ, খুবই বেসিক। আমরা নেক্সট ক্লাসে নতুন একটা টপিকসে যাব, যে কিভাবে রিঅ্যাকশন বের করা হয়, ঠিক আছে স্যার? জি স্যার আগামী শুক্রবারে আবার ক্লাস হবে, তাই না? অবশ্যই। স্যার আগামী শুক্রবারে আমাদের